হ্যালো দাদুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আমাত রহমানের লেখা রোমান্টিক ভালোবাসার গল্প, স্নিগ্ধ ভালোবাসা। আজকে থাকছে গল্পটির প্রথম পর্ব। তো চলো কথা না বাড়িয়ে গল্পটি পড়া শুরু করি। দেখে মনে হচ্ছে কোনো ছেলের ঘর, কিন্তু খালামণি যে বলল আমার জন্য ঘর গুছিয়ে রেখেছে। বাহ, দারুণ লাগছে ঘরটা, মনটা ভরে গেল। যে সাজিয়েছে তার রুচি প্রশংসনীয়। প্রত্যেক বস্তুই রুচিশীল ব্যক্তিত্বের প্রকাশ ঘটাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় এই স্বর্ণের ফটো ফ্রেমটা। আভিজাত্যের এক অপরূপ ছোঁয়া লেগে আছে ফ্রেমটায়। কিন্তু কোনো ছবি কেন নেই? পারফিউমের কালেকশনগুলো জাস্ট ইউনিক। পারফিউমও কেউ এত যত্ন করে সাজায়? মনে হয় এর থেকে আদরের বস্তু আর নেই ত্রিজাহানে। ফ্লাওয়ার ভাসগুলোতে ফুটে রয়েছে নিখুঁত রাজকীয় ভাব। এটা কি তবে শারীরিক ক্লান্তির দরুন? আর ভাবতে যায় না মেয়েটা। সারাদিন জার্নির পর এমন স্নিগ্ধ পরিপাটি ঘরের দৃশ্যটা সব ক্লান্তি দূর করে দিল। আপাতত কেউ তো নেই এখানে। পাটা আর দাঁড়াতে আর চাইছে না, বড্ড উইক লাগছে। একটুখানি রেস্ট নিয়ে নিই বলেই খাটে গা এলিয়ে দিল মেয়েটা আধশোয়া হয়ে। মনে মনে ভাবল, খালামণি খাবার রেডি করুক, ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু সারাদিনের ক্লান্তির পর বিছানায় শরীর ছোঁয়াতে ঘুম এসে ভর করল দু চোখের পাতায়। অজান্তে ঘুমিয়ে গেল 15 বছর বয়সী শ্বেতাঙ্গিনী সুকন্যা আয়েশা সিদ্দিকা মন। এটা তার মায়ের বান্ধবীর বাসা। ওদের বাড়ি রাজশাহী। এখানে এসেছে পড়াশোনার জন্য। গত 6 বছর সিঙ্গাপুরে ছিল সে তার বাবা ভাইয়ের সাথে। গতকাল এসেছে রাজশাহীতে। সেখান থেকে আজ ময়ূকদের বাসায় পার্মানেন্টলি। মায়ের বান্ধবী শুধু নামে, সম্পর্কে তারা বোনের চেয়েও বেশি ছিল, যাকে বলে আত্মার বন্ধন। ছোট থেকে একসাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তারপর বিয়ে হয় একই পরিবারের 2 চাচাতো ভাইয়ের সাথে। সব মিলিয়ে ওদের সম্পর্কটা আরও গভীর হয়েছে সময়ের সাথে সাথে। একটা অসাধারণ অধিকার বোধ ছিল ওদের সম্পর্কে। ওদের ভালোবাসা আর বন্ধন দেখে সবাই শুধু মুগ্ধ হতো। এতটাই বাঁধানো শক্তপোক্ত সম্পর্ক ছিল। মনের কেবল চোখটা লেগে এসেছে। এমন সময় খট করে দরজা খোলার আওয়াজ। শব্দটা কানে এসে বাড়ি খাওয়ার সাথে সাথেই ঘুম জড়ানো চোখগুলো খুলে দেখার জন্য চেষ্টা করতে গেল। কিন্তু তার আগেই দ্রুত বেগে মুখের উপর এসে কিছু একটা পড়ল, যার জন্য ওর চোখ মুখ ঢেকে গেল। কিছুই দৃষ্টিগোচর হলো না। মুখের উপরের জিনিসটা যে একটা ভেজা টাওয়েল জাতীয় কিছু, সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ ওটা সরাতে গিয়েও সরালো না মেয়েটা। চমৎকার একটা মিষ্টি ঘ্রাণ এসে নসিকা গ্রন্থি আটকে দিল। মন উচাটন হলো। কিশোরী চঞ্চলতায় ছেয়ে গেল প্রাণ। কিছু পাওয়ার ইচ্ছাকে প্রশ্রয় দেওয়া, না পাওয়া এক অজানা বেদনা ভারী হলো আত্মা। জেন্টস পারফিউমের তীব্র ঝাঁজে আটকে গেল নিষিদ্ধ বাসনারা। মনের সাথে সাথে দমটাও আটকে যাবার উপক্রম হলো তার, এতক্ষণ ধরে টাওয়েলটা মুখ নাক ঢেকে রাখার জন্য। তাই ঘ্রাণের আকর্ষণীয় লোভটা সংবরণ করে আপাতত নিজের মুখ থেকে টাওয়েলটা সরিয়ে সামনে তাকালো। চোখের সামনে ভূত দেখলেও হয়তো এতটা চমকাতো না যতটা চমকালো এই অদ্ভুত দৃশ্য দেখে। ড্রেসিং টেবিলের সামনে প্রায় নগ্ন শরীরে দাঁড়িয়ে আছে একটা ছেলে ওর চোখের সামনে। শক্তপোক্ত পেশিবহুল সুঠাম দেহের অধিকারী, লম্বায় প্রায় 6 ফুট, দুধ সাদা গায়ের রং। অতিশয় সুদর্শন সে পুরুষ। যে কোনো ষোড়শী মেয়ের বুকে প্রণয়ের ঝড় তোলার এক শক্তিশালী শৈল্পিক কাঠামোয় গড়া তার দৈহিক আকৃতি। সেকেন্ডের মধ্যে মনের দম ফাটা চিৎকার। চিৎকার মানে তো যে সে চিৎকার নয়, একেবারে গগন বিদারী চিৎকার। ষোড়শী মেয়ের হৃদয় নিষিদ্ধ আবেদনে ভীত হওয়ায় ভয়াবহ চিৎকার। লজ্জা, ভয় আর বিপরীতমুখী আকর্ষণে নিশ্চল পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল মন। দুরু দুরু বুকে কাঁপন ধরে গেল মেয়েটার সারা শরীর জুড়ে। শরীরের সব লোম কাঁটার মতো জেগে ওঠে। অসহ্য এক ভয় আর অস্থিরতায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুট দিল সে। কিন্তু ঘটনার আকস্মিকতায় এক চুল নড়তে পারল না। জ্ঞান হারিয়ে পড়ে গেল। কি ঘটেছে বোঝার চেষ্টা করতে গিয়ে চুপ করে থাকা ছেলেটার মুখ দিয়ে একটাও শব্দ উচ্চারিত হলো না। নিজেকে শুধুমাত্র একটা হোয়াইট শর্টসে উপস্থাপিত দেখে বরফের মতো জমে গেল শরীর। ওয়াশরুম থেকে বেরিয়ে সরাসরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল ময়ূক। চেঞ্জ করার জন্য পরনের বাথ গাউনটা খুলে ছুড়ে দিয়েছিল। খাটে আধশোয়া রমণীকে সে লক্ষ্য করেনি। নিজের পার্সোনাল রুমে এই সময় এমন একটা পরি এসে শুয়ে থাকতে পারে তা কোনো ক্রমে আশা করতে পারেনি সে। অথচ আশা করার কথা ছিল। কিন্তু ওভাবেই ধীর পায়ে এগিয়ে গেল ময়ূক। দুধে আলতা বন্ডের মেয়েটার মুখে আটকে গেল তার সামান্য বাদামি নয়ন জোড়া।
অপলক দেখতে লাগলো। ঠোঁটের কোণে অঙ্কিত হলো স্নিগ্ধ হাস্যদল। ঠোঁট ভেঙে পিসপিসে স্বরে উচ্চারিত হলে, হাউ কিউট ইজ শি, ও জাস্ট লাইক এ লিটল ব্লু বার্ড, আ সুইট লিটল বার্ড, হাউ সুইট, ওয়াও। ভাবতে ভাবতে ছেলেটা বাথ গাউনটি তুলে পরে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর ঘটে গেল সব। সাথে সাথে আরও একটা ভয়ানক গম্ভীর চিৎকার। এই গাম্ভীর্যপূর্ণ ভারী চিৎকার যদি মুনের সামনে হতো তাহলেও মুন নির্ঘাত জ্ঞান হারাতো। আম্মু, আম্মু, কোথায় তুমি? এক্ষুনি এসো। পরপর দুটো ছেলে মেয়ে এমন চিৎকারের শব্দে ভরকে গেল মারিয়া। দৌড়ে গেল ছেলের ঘরে। ময়ূক, কি হলো? মন এভাবে চেঁচালো কেন? আর তুই বা? বলতে বলতে ছেলের দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পারলেন। বাকিটা ছেলের মুখের এক্সপ্রেশন আর শরীরে বাথ টাওয়েল জড়াতে দেখে যা বোঝার বুঝে গেলেন হয়তো। পাছে ছেলে আরও অস্বস্তিতে পড়বে এই ভেবে আর কিছু জিজ্ঞেস করলেন না। শুধু বললেন, তুই চেঞ্জ করে নে জলদি, মায়ানের ঘরে যা চেঞ্জ নিয়ে, আমি দেখি মেয়েটার কি হলো। পাশে তাকিয়ে মারিয়া নিজেই ছেলের বেহাল অবস্থা দেখে হেসে ফেললেন। ময়ূখের তার চোখ এড়ালো না। প্রগাঢ় লজ্জায় মরে যেতে মন চাইল। চরম বিরক্তি আর লজ্জা নিয়ে মাকে বলল, আম্মু তুমি? হে প্রভু, কি দিন দিলে আমায়! একে তো অপরিচিত মেয়েটার সামনে লজ্জা, তার উপর নিজের মা, আমার নিজের নানুর পেটের মা, সে কিনা আমার মজা উড়াচ্ছে। কথাগুলো বিড়বিড় করে বললেও মারিয়া কাছে থাকার ফলে শুনে ফেলে। এবার মারিয়া নিজেকে আর ধরে রাখতে পারলেন না, সশব্দে হেসে ফেললেন। আর ময়ূক গজর গজর করতে করতে বেরিয়ে গেল ভাইয়ের ঘরের দিকে, হাতে করে চেঞ্জের কাপড় নিয়ে। মনে মনে অপরিচিত মেয়েটার পূর্বপুরুষের জাতগোত্র উদ্ধার করতে শুরু করে দেয়। কে এই মেয়ে? কোথা থেকে এলো? আমার ঘরে মেয়ে কোথা থেকে আসবে? আজব। বলা নেই কওয়া নেই একটা ছেলের ঘরে ঢুকে পড়ে। শুধু কি তাই, একেবারে শুয়ে পড়েছে। আজকাল মেয়েদের কোনো আদব আন্দাজ নেই, আস্ত একটা বেয়াদব। এসব বলতে বলতে হঠাৎ মনে পড়ল, আজকে তো মনের আসার কথা ছিল। মা তো মেয়েটাকে মন বলে সম্বোধন করলো। ওটা কি তাহলে সেই ছিল? ওহ গড, ভালো করে তো খেয়ালও করলাম না। মন এত বড় হয়ে গেছে, মাশাল্লাহ, কি মিষ্টি না হয়েছে দেখতে আমার পরীটা। মান সম্মানে পুরো 14টা বেজে গেল। ইস, ইন্ট্রোডাকশনে এমন অদ্ভুত এক সিন ক্রিয়েট হলো, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কথাটা। যে ময়ূক চৌধুরীর ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সেই ময়ূকের সম্মান আজ একটা 15-16 বছরের মেয়ের কাছে ধুয়ে গেল। ভেবে ভেবে নিজেকে গালি দিতে লাগলো ময়ূক। কপাল চাপড়াতে চাপড়াতে মনে হয় কপালের ছাল তুলে ফেলবে আজ। মনে মনে ভাবলো তার নিজেরও একটু সচেতন হওয়া উচিত ছিল। পরক্ষণে আবার তেতে উঠল তিরিক্ষি মেজাজ নিয়ে। আপন মনে বলতে থাকলো, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি ওই পুচকে মেয়েটা আমার ঘরে এসে ঘুমাবে? আর কখন আসলো সেটাই তো টের পেলাম না। কোনো সচেতনতা বোধ নেই, ঠিক আগের মতোই আনাড়ি রয়ে গেছে। ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড মন। ও গড, যতদিন এ বাড়িতে আছে ওর চোখের সামনে না পড়ি, আল্লাহ জানে কি না কি বলবে, আবার লজ্জায় ফেলে দিবে, শেষে পরিমরি অবস্থা হবে। সচেতন থাকতে হবে আমাকে, নইলে এই বোকা মেয়েটা আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতে চেঞ্জ করে নিল। একটু থেমে বাইয়ের বিছানায় বসলো। আজ একটু কাজ কম, তাই দুপুরে বাসে এসেছি একটু রেস্ট নেব বলে। কোথায় এখন খেয়ে দিয়ে আয়েশ করে নিজের ঘরে ঘুমাবো তা না। হায় রে কপাল, রেস্টের 12টা তো বাজলই, সাথে ইজ্জতেরও। এমন বেঘরে ইজ্জত হারাতে হবে, তাও একটা পুচকু মেয়ের কাছে। এত সব অস্থির ভাবনার মাঝে ময়ূকের চোখের পাতায় ভেসে ওঠে মনের জ্ঞান হারানো আর অক্তিম স্নিগ্ধ মুখশ্রী। ইস, মন পাখিটা কি মিষ্টি হয়েছে দেখতে। নতুন গজিয়ে ওঠা অমসৃণ পালকের সদ্য মসৃণতা প্রাপ্ত একটা পুচকে পাখির ছানা লাগছিল দেখতে। জাস্ট একটা পাখির ছানা, এখনও একই রকম শিশুসুলভ আদুরে ভাব রয়ে গেছে চেহারায়। পাখিটার গায়ের রংটা যেন রূপকথার মতো। গোলাপি গাল, গাঢ় গোলাপি মিষ্টি ঠোঁট, পদ্ম কলির মতো ভাসা ভাসা চোখ, লম্বা নাক, সুউচ্চ গ্রীবা নিয়ে যেন বেড়ে উঠেছে সম্পূর্ণ তন্নিদেহী এক রূপকথার রাজকন্যা। বাস্তবেও এমন সৌন্দর্য থাকে কোনো মেয়ের? থাকলেও এই একজনই হয়তো আছে তামাম দুনিয়ায়। কত দেশ বিদেশ ঘুরেছি, কখনো এমন রূপ কোথাও নজরে আসেনি। কিন্তু মায়াময় মুখটাতে কি একটা ব্যথা আটকে আছে, যেটা চেহারায় একটা মলিনতা ফুটিয়ে তুলেছে। ময়ূখের ভেতরে সামান্য জ্বলন হয়। পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি পান করে। শুয়ে শুয়ে মনের বাল্যকালের পুরনো স্মৃতিগুলো হাতড়ে বেড়াতে লাগলো ময়ূক। মন, এই মন, চোখ খোলো,
পাশে থাকা গ্লাস থেকে মারিয়া একটু পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ বাদে পিটপিট করে তাকালো মন। পূর্বোক্ত ঘটনা মাথায় আসতে সচেতন মন তাকে ইশারা দিল যাতে আশেপাশে না তাকায়। বলা তো যায় না, আবার কি দেখে ফেলবে। মারিয়া বুঝতে পেরে বলল, কেউ নেই, তুই তাকা। এখন কেমন লাগছে? ইস, আমারই ভুল হয়েছে, তোকে আগে কিছু খাইয়ে দেওয়া উচিত ছিল। এই শরবতটা খা, ভালো লাগবে। কিন্তু মন এখনও ঘটনার স্মৃতি থেকে বের হতে পারেনি। প্রচণ্ড লজ্জা গ্রাস করল তাকে। কি বলবে সে খালামণিকে? এই সব ভাবনার মধ্যে হঠাৎই মন মারিয়াকে জড়িয়ে ধরল। বলল, সরি খালামণি। কি হয়েছিল বলতো? চিৎকার দিয়েছিলে কেন? কি দেখেছিলে? আমি ভয়ে পেয়ে গিয়েছি, না জানি কি হলো। কি দেখে আমার মামুনিটা একেবারে জ্ঞান হারিয়ে ফেলল। আসলে হঠাৎ অচেনা একজন ছেলে ওই অবস্থায়, তার উপর ওইরকম দৈত্যের মতো দেহ দেখে একটু ঘাবড়ে গেছিলাম। চোখে ঘুম ছিল, তাই মাথা কাজ করছিল না। বোকার মতো না বুঝে চিৎকার দিয়ে ফেলেছি। সবটা বুঝেও মারিয়া মনে মনে হাসছে, কিন্তু মনকে স্বাভাবিক করতে আর কিছু জিজ্ঞেস না করে বলল, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, ওসব ছাড়, আগে ফ্রেশ হয়ে নে, বলে গালে গাল লাগিয়ে একটু আদর করে দিল মেয়েকে। মারিয়া মিরানার চাইতেও হয়তো বেশি ভালোবাসে মনকে। কথাটা শুনতে বাড়াবাড়ি হলেও ওদের বাস্তবতা তার থেকেও সত্যি। মারিয়া আদর দিতে দিতে বলে, এত মিষ্টি এই মেয়েটা, যে আদর না দিয়ে থাকাই যায় না। ভীষণ মায়া কাড়া মুখ। তোর মুখখানা যে কি আদুরে হয়েছে মন, যদি তুই জানতিস। আস্ত একটা রসগোল্লা। এমন রসালো প্রশংসা আর আদর পেয়ে মন একেবারে নেতিয়ে গেল মারিয়ার বুকে। দেখে কেউ বুঝবে না যে এ মেয়ে মারিয়ার নিজের মেয়ে নয়। মনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মারিয়া বলে, আমার উচিত ছিল তোকে তোর ঘরে নিয়ে গিয়ে রেখে আসা, তাহলে এসব কিছুই হতো না। অবশ্য যা হয়েছে খারাপ হয়নি, দুজনেরই একটা বেশ রোমান্টিক ইন্ট্রোডাকশন হয়েছে, তাই না বল? মারিয়ার কথা শুনে মন অবাক চোখে তাকায়। আল্লাহ, এটা খালামণি না বান্ধবী, যে নিজের ছেলে মেয়ের সাথে প্লাট মারছে। অবাকের শেষ সীমা প্রায় এসে গেছে তার। পরক্ষণে আবার মুখে সেই ভুবন ভোলানো হাসি টেনে বলল, খালামণি, কি ব্যাপার? তুমি তো সেই লেভেলের দুষ্টু, আঙ্কেলকেও এভাবে জ্বালাও বুঝি? শুনে মারিয়া চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এই পুচকে মেয়ে, গুরুজনদের নিয়ে মজা উড়াচ্ছিস, দেবো একটা? মন হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে মারিয়ার মজা করা দেখে। কিছুক্ষণের মধ্যে ওর সব অস্থিরতা অশান্তি দূর হয়ে গেল। মারিয়া বলে, ময়ূখের আজ বাসায় থাকার কথা ছিল না, আজ অফিসে চাপ কম ছিল, ও নিজেও আসতে চাইছিল, আর আমিও বললাম যে আসার সময় যেন তোকে সাথে করে নিয়ে আসে, কিন্তু তুই আগে চলে আসলি, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। আচ্ছা চল, এখন ফ্রেশ হয়ে খেয়ে নেবি, তারপর বসে বসে ময়ূখের কাছ থেকে সব জেনে নিবি। কোথায় কোন কলেজে ভর্তি হলে ভালো হবে, এসব বিষয়ে ও ভালো আইডিয়া দিতে পারবে। আমি ওকে সবটা বুঝিয়ে বলেছি, ও তোকে সব রকম হেল্প করবে। আচ্ছা ওর তাড়াতাড়ি, আমি ময়ূখকে ডাকছি। এই কথা শুনে মন মৃদু চিৎকার দিয়ে বলে, না। আবার থেমে গেল। আদুরে গলায় ডাকলো, খালামণি, তুমি ভাইয়াকে খেতে দাও, আমি পরে খাবো তোমার সাথে। মারিয়াও আর জোর করল না, বলল, ঠিক আছে, পাছে ছেলে মেয়ে দুটো লজ্জা পাবে, একটু সময় যাক, এমনি ঠিক হয়ে যাবে একসাথে থাকতে থাকতে। আচ্ছা তাহলে তুই থাক, আমি ময়ূখের খাওয়া হলে ডেকে নেব। ওকে। খালামণি, আমার ঘর দেখিয়ে দাও না। আমার সাথে আয়, বলে মারিয়া বেরিয়ে গেল মনকে সাথে নিয়ে। ময়ূখের পাশের ঘরটা দেখিয়ে বলল, এই যে এটা তোর ঘর, তুই নিজের মতো গুছিয়ে নে সোনা, আমি যতটা পেরেছি করেছি, এখন তোর ঘর, তুই যেমন করে খুশি সাজা। শোন, বেশি দেরি করিস না, ময়ূখের খেতে সময় লাগে না, তুইও খেয়ে তাড়াতাড়ি একটা ঘুম দে। সন্ধ্যায় আমরা সবাই মিলে আড্ডা দিব আজ, তোর আঙ্কেলও আসবে বিকেলে। মন ফ্রেশ হয়ে বেরিয়ে উকি দিয়ে দেখে ময়ূখের খাওয়া দাওয়া হয়েছে কিনা। দেখলো ডাইনিংয়ে কেউ নেই। মন যারা হাফ ছেড়ে বাঁচল, ঠোঁট গোল করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। বাবা, বেঁচে গেছি, সামনে পড়লে লজ্জায় মাথা কাটা যেত। ওহ গড, কি দৃশ্য ভেবে মনের শরীর শিরশিরিয়ে উঠল। অদ্ভুত এক অচেনা অনুভূতি ধরা দিল শরীর মন জুড়ে। আপন মনে ভাবতে বসে গেল, ময়ূখ ভাইয়া কিন্তু ভয়ঙ্কর রকম সুন্দর। ফর্সা ছেলেদের দেখতে নর্মালি বোকা বোকা লাগে, কিন্তু ধবধবে সাদা বাড়িটাকে দেখতে যেমন লেগেছে পৌরুষদিত্য, তেমন মনে হলো ব্যক্তিত্ববান। চোখের চাহনিতে তো তেমনই মনে হলো। জাস্ট এ চকলেট বয়, নো, জাস্ট এ হট চকলেট অর হোয়াইট চকলেট। ও গড, আই এম গেটিং কনফিউজড। একজন পুরুষের মধ্যে যে এত তীব্র আকর্ষণ থাকতে পারে জানা ছিল না আমার। শির দাঁড়াবে শীতল স্রোত বয়ে গেল ষোড়শী বালিকার। এসব ভাবতে ভাবতে বালিকা নিজেই নিজের মাথায় ছাটি মেরে শাসন করতে লাগলো। ছি ছি মন, কী সব ভাবছিলি তুই?
এতটুকু একটা মেয়ে হয়ে এত বড় একজন প্রতিষ্ঠিত বিজনেস পার্সনের সম্বন্ধে কি আবুল তাবুল ভাবছিলি? মুখে লাগাম দে দুষ্টু মেয়ে। এসব ভাবনা শেষ করে সামনের দিকে মুখ করে খালামণি ডাক দিতে যাবে, অমনি ওর সামনের চেয়ারে এসে বসে পড়ে ময়ূক। হায় আল্লাহ, এই লোক আবার কেন আসলো? লজ্জা বলতে কিছু নেই নাকি? ছি ছি ছি, আমি তো ভাবলাম তার খাওয়া হয়ে গেছে। কিন্তু ভাবতে ভাবতে উঠে চলে যাওয়ার জন্য দাঁড়াতেই একটা ভারী কি বাজখাই গলার আওয়াজ পেলাম। মন। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে থাকতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।